আসসালামু আলাইকুম, তোমাদের প্রত্যেককে স্বাগতম আমার চ্যানেল ইজি আইসিটি স্কুলে, অর্থাৎ সবথেকে সহজ এইখানে। আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ বাইজিদ এবং আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ। তার কারণটা হলো আজকের ক্লাসে আমরা শিখব অধ্যায় 2 এর সুপার 100 এমসিকিউ। তার মানে হলো আমরা আজকের ক্লাসে এমন 100টা এমসিকিউ শিখবো অধ্যায় 2 থেকে, যেগুলো বোর্ড পরীক্ষা বারবার আসে এবং কলেজের পরীক্ষাতেও বারবার আসে। তার থেকে বড় কথা হলো এই ধরনের এমসিকিউগুলো ভবিষ্যতেও তোমাদের বোর্ড পরীক্ষা ইনশাল্লাহ আসবে এবং তোমাদের কলেজের পরীক্ষাতেও থাকবে। তাই এমন সব গুরুত্বপূর্ণ 100টা এমসিকিউ মিলায়ে তোমাদের জন্য আমি এই ক্লাসটা সাজাইছি এবং সেই সুপার 100টা এমসিকিউ এর ক্লাস করার পরে, মানে এই ক্লাসটা করার পরে ইনশাআল্লাহ তোমরা যদি ভালোভাবে এটা আয়ত্ত করতে পারো, তো সামনে যে কোনো পরীক্ষায় দেখবা যে তোমরা যে কোনো পরীক্ষায় অধ্যায় 2 থেকে যে এমসিকিউ গুলো আসছে সেখান থেকে ম্যাক্সিমাম তুমি এই 100টা থেকে কমন পেয়ে যাচ্ছ। জিনিসটা কিন্তু তোমার জন্য অনেক বড় একটা গিফট। তার কারণটা হলো অধ্যায় 2 কিন্তু বিশাল একটা অধ্যায় এবং এখানে হাজার হাজার এমসিকিউ আছে। তো ওইখান থেকে সবথেকে ইম্পর্টেন্ট গুলো এবং তোমাদের যেগুলো আসতে পারে সেই জিনিসগুলো আমি তোমাকে এখানে সাজিয়ে দিচ্ছি। ক্লাস শুরু করার আগে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলতে চাই, সেটা হলো আমি আশা করছি যে তোমরা যারা এই ক্লাসটা করতেছো তারা অধ্যায় 2 সম্পর্কে মোটামুটি একটা ভালো ধারণা রাখো। তুমি যদি অধ্যায় 2 সম্পর্কে ভালো একটা ধারণা নাই রাখো, যে অধ্যায় 2 তে কোন টপিকগুলো আছে এবং কি কি আছে, এগুলো যদি ভালোভাবে নাই জানো, তাহলে কিন্তু তুমি এই এমসিকিউ ক্লাস বুঝতেই পারবে না যে কোন টপিকের এমসিকিউ কই থেকে আসলো। তো আমি আশা করতেছি যে তোমরা অধ্যায় 2 সম্পর্কে ভালো জানো বলেই তুমি এখানে এমসিকিউ এর ক্লাসটা দেখতেছো। আর যদি এরকমটা না হয় তাহলে আমি তোমাকে আগেই বলবো তুমি আগে একটু বই থেকে ধারণা নাও। আমি যে ক্লাসগুলো অধ্যায় 2 এর প্লেলিস্টে দিছি সেগুলো ভালো করে একটু পড়ো, তারপরে তুমি এই ক্লাসটা দেখো, তাহলে ইনশাআল্লাহ তোমার জন্য এমসিকিউ বোঝাগুলো একদম সহজ হয়ে যাবে। এবং তার থেকে বড় একটা ইম্পর্টেন্ট কথা খুব ভালোভাবে বলতেছি, মাথায় ভালোভাবে ভরে নাও, সেটা হলো এই যে 100টা এমসিকিউ আমি পড়াবো, যেখানে ব্যাখ্যার সাথে সাথে আরো অনেকগুলো এমসিকিউ তোমাদের পড়ানো হয়ে যাবে। তো এইখান থেকে তোমরা কিন্তু যে কোনো পরীক্ষায় এবং বোর্ড পরীক্ষায় ইনশাআল্লাহ ভালো কমন তুমি পাবা। কিন্তু পরিপূর্ণ কমন পাওয়ার জন্য ভালো করে মাথায় এটা ভরে নাও, একবারে সকল কিছু কমন পাওয়ার জন্য, ধরো 5টা বা 6টা যতগুলো এমসিকিউ আসুক অধ্যায় 2 থেকে, বা 4টা 5টা যে কোটা আসুক, একবারে সবগুলো যদি 100% তুমি কমন পেতে চাও, তাহলে অবশ্যই বই পড়ার কোনো বিকল্প নাই এবং তার সাথে তুমি যে কোনো টেস্ট পেপার, গাইড, এগুলোর এমসিকিউ চর্চা করার কোনো বিকল্প নাই। তোমরা যারা একবারে নতুন এই ক্লাসটা চলে আসছো এবং আমার পুরাতন স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে আমি বলতে চাই যে আমার এই চ্যানেলের প্লেলিস্টে তোমাদের জন্য অধ্যায় ভিত্তিক কিছু প্রিমিয়াম লেভেলের কোর্স দেওয়া আছে, যেগুলো করার মাধ্যমে তোমরা ওই অধ্যায়গুলোতে দারুণভাবে বস হয়ে উঠতে পারবে। এবং এছাড়াও আমি প্রতি মুহূর্তেই বোর্ড সলভ থেকে শুরু করে জটিল বোর্ড সলভ, তারপরে এমসিকিউ ক্লাস এবং জটিল টপিকের সমাধান ক্লাস আপলোড দিচ্ছি তোমাদের জন্য। তো তোমরা যদি সেই ক্লাসগুলো পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। এবং তার সাথে তোমরা যদি জটিল অধ্যায়গুলো আইসিটির, এইচএসসি আইসিটির জটিল অধ্যায়গুলোতে বস হতে চাও, তাহলে তোমরা আমাদের পেইড কিছু কোর্স আছে একবারে সুলভ মূল্যে, সেগুলো কালেক্ট করে পড়তে পারো। ইনশাআল্লাহ আমি নিশ্চয়তা দিচ্ছি তোমরা সেই অধ্যায়গুলোতেও বস হয়ে উঠবে। চলো তাহলে ক্লাসটা শুরু করা যাক। 1 নাম্বার, ডেটা কমিউনিকেশনের প্রধান মাধ্যম কয়টি? উত্তর হলো ক, 2টি। 1 তার মাধ্যম আর 2 হলো তারবিহীন মাধ্যম। 2 নম্বরে বলছে কি, যে কোনো চ্যানেলের ভিতর দিয়ে 4 সেকেন্ডে 32 কিলোবিট ডেটা স্থানান্তরিত হলে তার ব্যান্ডউইথ কত? সহজ একটা ট্রিক বলে দিই, ব্যান্ডউইথ টাইপের কোনো কথা যদি আসে, যদি প্রশ্ন বলে তার ব্যান্ডউইথ কত, তাহলে তুমি দেখবা মোট কতটুকু ডেটা স্থানান্তরিত হয়েছে। তার মানে তুমি ফার্স্টে দেখবা কি, যে মোট কতটুকু স্থানান্তরিত হয়েছে এবং কত সেকেন্ডে। মোট ডেটাকে সেকেন্ড দিয়ে আমরা এখানে ভাগ করে দিব, ঠিক আছে? মোট যে ডেটা আমাদের এখানে আছে কি 32 কিলোবিট, আর এখানে কত সেকেন্ড বলছে? 4 সেকেন্ডের কথা বলছে, ঠিক আছে? তাহলে আমরা 32কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 8 হয়। তাহলে এখানে অ্যান্সারটা হলো খ, 8 কিলোবিট পার সেকেন্ড, ঠিক আছে? তাহলে ব্যান্ডউইথের কথা বললে আমরা কি করব? মোট ডেটাকে সময় দিয়ে ভাগ করে দিব, যেটা আসবে সেটা হবে আমাদের অ্যান্সার। 3 নম্বরে কি বলছে? কিবোর্ড ও কম্পিউটারের মধ্যে ডেটা সঞ্চালনের মোড কোনটি? এটার অ্যান্সার হলো ক, সিমপ্লেক্স। তার কারণটা হলো কিবোর্ড থেকে কম্পিউটারে শুধু একমুখীভাবে তথ্য যায়, কম্পিউটার থেকে কিবোর্ডে কোনো তথ্য আসে না, ঠিক আছে? 4 নম্বরে বলছে হলো চ্যাটিং ও গ্রুপ SMS এ ব্যবহৃত ডেটা ট্রান্সমিশন মোড হলো, এটা অ্যান্সার হলো খ, মাল্টিকাস্ট। এরপরে 5 নম্বরে বলছে হলো ব্লুটুথ নেটওয়ার্কের অপর নাম কি? এটা হলো গরুর গ, পিকোনেট। এটা খুবই বেশি ইম্পর্টেন্ট, মাথায় ভালো করে রাখবা। ব্লুটুথ নেটওয়ার্কের অপর নাম কি? সেটা হলো পিকোনেট। 6 নম্বর, নিচের কোনটি ওয়্যারলেস ম্যান এর উদাহরণ? MAN, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। সেটা হলো ঘ, ওয়াইম্যাক্স।
ঘোড়ার ঘ ওয়াইম্যাক্স। 7 নম্বরে বলছে হলো কোন প্রজন্মের মোবাইলে ভিডিও কলের শুরু হয়, সেটা হলো গরুর গ তৃতীয় প্রজন্মের মোবাইল থেকে ভিডিও কলের শুরু হয়। 8 নম্বরে বলছে হলো কোন প্রজন্মের মোবাইল ফোনে প্রিপেইড প্রথা চালু হয়, এটার অ্যান্সার হলো খ দ্বিতীয় প্রজন্মের মোবাইল থেকে। 9 নম্বর ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্ক ব্যবহার শুরু হয় কোন প্রজন্ম থেকে, গরুর গ নাম্বার চতুর্থ প্রজন্ম থেকে। ভালো করে এটা মনে রেখো, এটা অনেক ইম্পর্টেন্ট যে আইপি ইন্টারনেট প্রোটোকল আইপি ভিত্তিক নেটওয়ার্ক ব্যবস্থা শুরু হয় কোন প্রজন্মের মোবাইল থেকে, সেটা হলো চতুর্থ প্রজন্মের মোবাইল থেকে, অর্থাৎ এটা গরুর গ নাম্বারটা অ্যান্সার। 10 নম্বরে বলছে হলো কোন নেটওয়ার্ক টপোলজিতে সবচাইতে বেশি কেবল দরকার হয়, এটা আমরা সবাই জানি, সেটা হলো মেশ টপোলজিতে। 11 নম্বর মেশ টপোলজিতে 12টি নোডের জন্য মোট তারের সংখ্যা হবে, তাহলে সহজ কথা হলো 12টা কম্পিউটারকে নিয়ে মেশ টপোলজি বানানোর জন্য কয়টা তার লাগবে, এবং এটা সূত্রটা আমরা জানি। এখানে নোডের হবে, আমি ভুলে ল দিয়ে ফেলছি, এটা নোডের। হ্যাঁ, তাহলে দেখো এটা সূত্রটা কি আমরা জানি, হলো এটা সূত্রটা হলো যে n ইন্টু n মাইনাস 1/2। ঠিক আছে, এখানে n হলো কম্পিউটারের সংখ্যা, তাহলে আমাদের এখানে কম্পিউটার কয়টা বলছে 12টা, তাহলে কি হবে 12 ইন্টু 12 মাইনাস 1/2, তাহলে কত আসে ভালো করে দেখো, আমাদের আসতেছে 12 ইন্টু 11/2। এবার তোমরা এই দুটাকে গুণ করবে, গুণ করে 2 দিয়ে ভাগ করবে, যত আসবে তত, এবং এই দুটাকে গুণ করে 2 দিয়ে ভাগ করে দেখবে আসবে হলো 66। তার মানে আমাদের 12টা কম্পিউটার দিয়ে মেশ টপোলজি বানাইতে গেলে আমাদের তার লাগবে হলো 66টা, অর্থাৎ ঘ নাম্বারটা অ্যান্সার। এরপরে 12 নম্বরে বলছে কি যে মডেমের কাজ হলো ক ডেটা পাঠানো, খ ডেটা গ্রহণ, গ ডেটা সংরক্ষণ। এখানে সঠিক অ্যান্সার হলো খ 1 আর 2। মডেম 1 আর 2 কাজ করে, সেটা হলো ডেটা পাঠানোর কাজ করে এবং ডেটা গ্রহণের কাজ করে। 13 এবং 14 এর জন্য নিচের উদ্দীপকটা পড়তে হবে, সেটা হলো জনাব রাজিন মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন, তার অফিসে 15 MBPS ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ ব্যবহার করা হয়। 13 নম্বরে বলছে উদ্দীপক অনুসারে জনাব রাজিন কোন সার্ভিসটি ব্যবহার করতে পারবেন, ক নম্বরে বলছে হলো স্ট্রিমিং মুভি, খ নম্বরে বলছে হলো স্ট্রিমিং HD মুভি, গ নম্বরে বলছে হলো ভিডিও কনফারেন্সিং, আর ঘ নম্বরে বলছে হলো ভিডিও কনফারেন্সিং HD। 4টা অপশন আমি বলছি, তার কারণ এখানে একটা আছে, সেটা হলো 15 MBPS লাইন মানে কিন্তু মোটামুটি ভালো একটা লাইন, তোমরা যারা ব্রডব্যান্ড চালাও তারা জানো। তাহলে এটা দিয়ে কিন্তু স্ট্রিমিং মুভি, অর্থাৎ তুমি অনলাইনে মুভি স্ট্রিমিং করা থেকে HD মুভি স্ট্রিমিং করা থেকে ভিডিও কনফারেন্সিংও করা যায়, আবার ভিডিও কনফারেন্সিং HD মানে একবারে HD কোয়ালিটি ভিডিও কনফারেন্সিংও তুমি করতে পারবা। তার মানে ধরতে গেলে কিন্তু এখানে 4টাই অ্যান্সার, কিন্তু তোমাদের ম্যাক্সিমাম রিপুটেটেড যে কলেজগুলো আছে ওইখানে অ্যান্সারটা ধরছে হলো ঘোড়ার ঘ ভিডিও কনফারেন্সিং HD। এই জন্য আমি এটাকে এখানে দিচ্ছি, কারণ তোমাদের ম্যাক্সিমাম স্যাররা দেখা যায় রিপুটেটেড কলেজগুলোই দেখে থাকে। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সারটা দিচ্ছে কি যে ঘ ভিডিও কনফারেন্সিং HD। ঠিক আছে, কিন্তু যৌক্তিকভাবে কিন্তু সবগুলোই এখানে অ্যান্সারের কাতারে পড়ে। 2 নম্বরে বলছে উদ্দীপক অনুসারে ইন্টারনেট সংযোগের জন্য যে মাধ্যমটি ব্যবহৃত হতে পারে, তাহলে এখানে সহজ করে বলতে গেলে বলছে হলো যে এই যে 15 MBPS যে লাইনটা, এটার জন্য কোন ধরনের তার ব্যবহার করা হয়েছে। নিচে 3টা তারের নাম দেওয়া আছে, কতে দেওয়া আছে হলো কোএক্সিয়াল কেবল, খতে দেওয়া আছে হলো টুইস্টেড পেয়ার কেবল, গতে দেওয়া আছে হলো ফাইবার অপটিক কেবল। তো এখন তোমরা যারা তার সম্পর্কে আইডিয়া রাখো তারা কিন্তু জানো যে কোএক্সিয়াল কেবল ক নাম্বার যেটা আছে সেটা দিয়ে কিন্তু ডিশের লাইন দেয়, তাহলে এটা দিয়ে কিন্তু ইন্টারনেটের লাইন দিচ্ছে না। তাহলে ইন্টারনেটের লাইন দেয় কোনটা দিয়ে, সেটা হলো টুইস্টেড পেয়ার কেবল দিয়ে এবং অপটিক্যাল ফাইবার দিয়ে। তার মানে এখানে আমাদের খ এবং গরুর গ অর্থাৎ 2 আর 3 নাম্বারটা অ্যান্সার, যেটা হলো আমাদের নিচের অপশনে গরুর গতে আছে 2 এবং 3। 15 নম্বরে কি বলছে, কোন ট্রান্সমিশনে ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয়, সেটা হলো খ অ্যাসিনক্রোনাস। 16 নম্বরে বলছে হলো ভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপনের ডিভাইস কোনটি, গরুর গ নাম্বার গেটওয়ে, এবং এটা অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপন করে হলো গেটওয়ে। ঠিক আছে, তারপরে 17 নম্বর বলছে হলো স্টার টপোলজিতে ডিভাইসগুলোর সংযোগ হয়, গরুর গ নাম্বার কেন্দ্রীয় হাবের সাথে। স্টার টপোলজির মেইন থিমটাই হলো কি সকল কম্পিউটার একটা কেন্দ্রীয় হাবের সাথে যুক্ত থাকে। ঠিক আছে, তাহলে এটা হলো গরুর গ নাম্বার অ্যান্সার। তারপরে 18 নম্বর নেটওয়ার্কিং এর উদ্দেশ্য হলো,
তাহলে কি কি উদ্দেশ্য আমাদের নেটওয়ার্কিং এর? 1 নম্বরে বলছে হলো ইনফরমেশন শেয়ার, 2 নম্বরে বলছে সফটওয়্যার শেয়ার, 3 নম্বরে বলছে হার্ডওয়্যার শেয়ার। আমরা নেটওয়ার্কিংটা করে থাকি এই তিনটা সুবিধা পাওয়ার জন্যই। তার মানে এখানে অ্যান্সারটা হলো ঘোড়ার ঘ 1, 2 এবং 3। 19 এবং 20 জন্য আমাদের উদ্দীপকটা পড়তে হবে, সেটা হলো জনাব সারার একজন ব্যবসায়ী, তার অফিসে 60টি ডেস্কটপ কম্পিউটার রয়েছে, তিনি কম্পিউটারগুলো নেটওয়ার্কের সাথে যুক্ত করতে চান। 19 নম্বরে বলছে হলো জনাব সারারের অফিসের নেটওয়ার্ক কি হতে পারে। ঠিক আছে, তাহলে ভালো করে দেখো, একটা অফিসের ভিতর অনেকগুলো কি আছে, কম্পিউটার আছে, কয়টা? 7টার মতো। ঠিক আছে, তো এই যে এই 7টা কম্পিউটার আছে বা ততোধিক যে কম্পিউটারগুলোর কথা বলছে, এগুলো সবগুলো যদি আমরা একসাথে কানেক্ট করি বা নেটওয়ার্কের অন্তর্ভুক্ত করতে চাই, তাহলে এটা হয় হলো ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। এটা অ্যান্সারটা হবে খ। ঠিক আছে, 20 নম্বরে বলছে উদ্দীপকে উল্লেখিত অফিসের নেটওয়ার্কের জন্য সাশ্রয়ী মাধ্যম কোনটা। এখানে 4টা অপশন দেওয়া আছে। কতে বলছে অপটিক্যাল ফাইবার, খ কোএক্সিয়াল কেবল, গ টুইস্টেড পেয়ার কেবল এবং ঘ মাইক্রোওয়েভ। এখানে অ্যান্সারটা হবে হলো টুইস্টেড পেয়ার কেবল, অর্থাৎ গ নাম্বার। তার কারণটা হলো অপটিক্যাল ফাইবারের দাম বেশি, কোএক্সিয়াল কেবল দিয়ে ডিশেল লাইন দেয়, আর আমাদের ঘ নাম্বারটা হলো মাইক্রোওয়েভ। কোএক্সিয়াল কেবল দিয়ে আরও অনেক কাজ করে, জাস্ট এটা ডিশেল লাইনটা একটু ফেমাস বেশি, এই জন্য এটাই বারবার মুখে চলে আসতেছে। এরপরে হলো নিচের উদ্দীপকটি পড়ো এবং 21 এবং 22 নম্বরের উত্তর দাও। শাহিনা তার কম্পিউটারে অনেক নতুন সফটওয়্যার ব্যবহার করতে পারে না, পরে সে এমন একটি সার্ভিস গ্রহণ করলো যা দ্বারা সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়, উচ্চ গতি সম্পন্ন কম্পিউটারের সুবিধা পাওয়া যায় এবং খরচও কম হয়। তাহলে উদ্দীপকের সার্ভিসটি কি নামে পরিচিত? সেটা হলো ক্লাউড কম্পিউটিং। তার কম্পিউটারে এই সুবিধাগুলো নাই, সে ক্লাউড কম্পিউটিংয়ের মাধ্যমে দূরবর্তী সার্ভার থেকে এই সুবিধাগুলো নিচ্ছে। এটা হলো ঘ নাম্বারটা অ্যান্সার। 22 নম্বরে বলছে উদ্দীপকে ব্যবহৃত সার্ভিসটির ক্ষেত্রে প্রযোজ্য। 1 নম্বরে বলছে নিরাপত্তা ঝুঁকি নেই, 2 ব্যবহারের অতিরিক্ত মূল্য দিতে হয় না, 3 রক্ষণাবেক্ষণের খরচ নেই। তো ক্লাউড কম্পিউটিং এর ক্ষেত্রে আমরা জানি যতটুকু ব্যবহার করি ততটুকুই মূল্য দিতে হয়, অতিরিক্ত দিতে হয় না। তার মানে এখানে 2টা রাইট আছে এবং 3 রক্ষণাবেক্ষণের খরচ নেই, এটাও আমাদের রাইট। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার হলো গ 2 এবং 3। ঠিক আছে, নিরাপত্তা ঝুঁকি একটু হলেও আছে। তাহলে আমাদের অ্যান্সারটা কি এখানে? গ 2 এবং 3। তারপরে হলো 23 নাম্বার, ভয়েস ব্যান্ড কোথায় ব্যবহৃত হয়? টেলিফোনে। খ নাম্বারটা অ্যান্সার। 24 নাম্বার, ন্যারো ব্যান্ডে কত গতিতে ডেটা স্থানান্তর হয়? সেটা হলো ঘ নাম্বার অ্যান্সার 300 বিপিএস। 25 নাম্বারে বলছে হলো ন্যারো ব্যান্ডের সর্বোচ্চ গতি কত? সেটা হলো ক নাম্বারটাই অ্যান্সার 300 বিপিএস। 26 নাম্বারে বলছে হলো কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা স্থানান্তর হয় কিসের মাধ্যমে? ভয়েস ব্যান্ডের মাধ্যমে। এটা হলো খ নাম্বারটা অ্যান্সার। 27 নম্বরে বলছে হলো যে 5 কিলোবাইট ডেটা আদান প্রদানের ক্ষেত্রে অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা কত? একটা জিনিস সবসময় খেয়াল রাখবা যে অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশন এবং তোমার সিনক্রোনাস ট্রান্সমিশন, এদের দক্ষতার যেই মাপটা আছে সেটা সবসময় একই থাকে। ঠিক আছে, আর অ্যাসিঙ্ক্রোনাসেরটা হলো কম এবং সিনক্রোনাসেরটা বেশি। এবং অ্যাসিঙ্ক্রোনাসটা কত? অ্যাসিঙ্ক্রোনাসটা হলো 72.72%। কিছু কিছু জায়গায় 72.73ও লেখা থাকে। তাহলে এখানে কোনটা এটা হবে? সেটা হলো ক নাম্বারটা। ঠিক আছে, অ্যাসিঙ্ক্রোনাস হলো কমটা। আমরা 2টা মান মনে রাখবো। অ্যাসিঙ্ক্রোনাসের মানটা হলো 72.72% আর সিনক্রোনাসের মানটা হলো বেশি, সাজানোভাবে তথ্য যায় এবং অনেক বেশি তথ্য যায়, এটা দক্ষতা অনেক বেশি হয়, সেটা হলো 95.23%। ওকে, তাহলে অ্যাসিঙ্ক্রোনাস কি? 72.72% আর সিনক্রোনাস হলো 95.23%। তাহলে এখানে অ্যান্সার কত? এটা হলো অ্যাসিঙ্ক্রোনাসের জন্য, তাহলে এটা হলো ক নাম্বারটা অ্যান্সার। ঠিক আছে, 72 লেখেন, 73 কাছাকাছি একই। এরপরে 28 নম্বরে বলছে হলো একই সাথে উভয় দিকে ডেটা স্থানান্তর পদ্ধতিকে কি বলে? এটা তোমরা সবাই জানো, ফুল ডুপ্লেক্স। গ নাম্বারটা অ্যান্সার। 29 নম্বরে বলছে যে ডেটা ট্রান্সমিশন ডিলে সর্বনিম্ন কোথায় হয়? তোমরা যারা ডেটা ট্রান্সমিশন ক্লাস করছো সেটা তোমরা জানো যে আইসোক্রোনাস হবে অ্যান্সার এবং এটা হলো খ নাম্বারটা। তারপরে হলো 30 নাম্বার, জিও স্যাটেলাইট ভূমি থেকে কত উচ্চতায় নির্দিষ্ট কক্ষপথে রাখতে হয়? সেটা হলো ঘ নাম্বার 36,000 কিলোমিটার। এরপরে 31 নম্বরে বলছে হলো টেলিভিশনের রিমোট কন্ট্রোলে ব্যবহৃত হয় কোনটা? সেটা হলো ইনফ্রারেড। ক নাম্বারটা অ্যান্সার। তারপরে হলো তোমার 32 নম্বরে বলছে হলো ওয়াইম্যাক্স এর স্ট্যান্ডার্ড কত? এটা হলো ঘ নাম্বারটা অ্যান্সার, সেটা হলো 802.16। আমাদের 3টা মান আছে, একটু ভালো করে খেয়াল রাখতে হয় যে আমাদের মানগুলা কত কত আছে। একটা হলো 802.11, 802.15
এবং 802.16। এইবার খুব সুন্দর করে মনে রাখো, সেটা হলো ওয়াইম্যাক্স হলো, এটা হলো ওয়াইম্যাক্স, আর এটা হলো ওয়াইফাই, ওয়াইফাই, আর এটা হলো আমাদের ব্লুটুথ। ঠিক আছে, তাহলে আমরা সহজে মনে রাখার জন্য এই তিনটা মানই মনে রাখবো। কোনটার IEEE মান চেয়ে বসে তার কিন্তু কোনো ঠিক নাই। ঠিক আছে, তাহলে আমরা একটু খেয়াল রাখবো এই তিনটা মানই। তাহলে আমাদের কি কি আছে? ওয়াইফাই, ব্লুটুথ এবং ওয়াইম্যাক্স। তাহলে আমরা ওয়াইফাইয়ের IEEE মান কত? 802.11, আর ওয়াইম্যাক্স 802.16। ঠিক আছে, ভালো করে মনে রাখো, ওয়াই। ঠিক আছে, ওয়াইফাই মানটা ছোটটা, ওয়াইম্যাক্স বড় পরিসরের নেটওয়ার্ক, আমাদের এটা মানটা বড়টা, আর মাঝখানে যেটা আছে সেটা দিয়ে দেবো আমরা ব্লুটুথকে। তাহলে খুব সহজে এটা মনে রাখতে পারি। মান তো তিনটাই, তাই না? তোমরা তো বই ছাড়া পড়ছো, জানো তিনটা মানই আছে। তাহলে আমরা খুব সহজে মনে রাখার ট্রিকটা বলে দিলাম যে ছোটটা দিয়ে দেবো ওয়াইফাইকে, বড়টাকে দিয়ে দেবো ওয়াইম্যাক্সকে, আর মাঝখানে যে থাকবে তাকে দিয়ে দেবো কাকে? ব্লুটুথকে। ঠিক আছে, তাহলে এর পরবর্তীতে দেখো নিচের কোনটা ব্লুটুথ স্ট্যান্ডার্ড। তাহলে এইটা একবার ডাইরেক্ট পেয়ে যাচ্ছ, সেটা কত? ব্লুটুথ স্ট্যান্ডার্ড হলো 802.15। এটার অ্যান্সারটা তাহলে কত? গ নাম্বার। তারপরে বলছে হলো 802.11 প্রযুক্তি ব্যবহার করে কোন নেটওয়ার্ক তৈরি করা যাবে। তাহলে 11 কোনটা? 11 হলো ওয়াইফাই, এবং ওয়াইফাইয়ের মাধ্যমে কোন নেটওয়ার্ক তৈরি করতে পারবো আমরা? সেটা হলো ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। একটা জায়গায় অনেকগুলো কম্পিউটার আছে বা আইসিটি প্রোডাক্ট আছে যাদেরকে আমরা একটা নির্দিষ্ট স্থানে, ঠিক আছে, একটা ফ্লোরে বা একটা অফিসের ভিতরে অনেকগুলো আইসিটি প্রোডাক্টকে বা কম্পিউটারকে আমরা একসাথে করব একটা ওয়াইফাই নেটওয়ার্কের মাধ্যমে মনে করে ফেললাম, তাহলে এটাকে আমরা বলবো কি? ল্যান বা লোকাল এরিয়া নেটওয়ার্ক। তাহলে আমরা আগে জানবো হলো IEEE 802.11 মানে কি? 11 মানে হলো ওয়াইফাই, এবং ওয়াইফাইয়ের মাধ্যমে কোন ধরনের আমাদের নেটওয়ার্ক ব্যবস্থা তৈরি করা যায় সেটা হলো খ নাম্বার, সেটা হলো ল্যান। ঠিক আছে, লোকাল এরিয়া নেটওয়ার্ক। তারপরে 35 নম্বরে বলছে হলো যে একটি পিকোনেটে মোট কতগুলো স্লেভ নোড থাকতে পারে, বা এটাকে অনেকে দাস নোড বলে। ঠিক আছে, তো এটা হলো 255টি। এটা অনেক ইম্পর্টেন্ট, ভালো করে মাথায় রাখতে হবে। গরু গ নাম্বারটা অ্যান্সার। 34 নম্বরে বলছে হলো প্রোটোকল ট্রান্সলেশনের সুবিধা দেয় কোন নেটওয়ার্ক ডিভাইস? সেটা হলো ঘ নাম্বারটা অ্যান্সার, গেটওয়ে। এরপরে 37 নম্বরে বলছে হলো কোন টপোলজিতে একটি কেন্দ্রীয় কম্পিউটার থাকে? সেটা হলো স্টার টপোলজিতে। অনেক জায়গায় কেন্দ্রীয় হাবটাকে কেন্দ্রীয় কম্পিউটার বলে আখ্যায়িত করে। তোমাদের বইতে অনেক নৈবিত্তিকে এটা আসে, বা বোর্ডেও অনেক জায়গায় এটা আসছে। এই জন্য এটা একটু মনে রাখো যে কেন্দ্রীয় কম্পিউটারের কথা বলে বা কেন্দ্রীয় হাবের কথা বলে, তাহলে ওইটা হবে আমাদের কি? স্টার টপোলজি, এবং এটা হলো এটার অ্যান্সারটা কি? ক নাম্বার। এরপর 38 নম্বরে বলছে হলো সেলুলার ফোনে কোন টপোলজি ব্যবহার করা হয়? সেটা হলো গরু গ নাম্বার, স্টার টপোলজি। 39 নম্বরে বলছে হলো নেটওয়ার্ক টপোলজিতে কেন্দ্রীয় ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়। তাহলে এই যে কেন্দ্রীয় ডিভাইসের যে কথাটা, এটা মানেই হলো আমাদের স্টার টপোলজির কথা বলতেছে। এখানে কেন্দ্রীয় কম্পিউটার বলে কিছু কিছু জায়গায়, তবে আমাদের কেন্দ্রীয় যে মেশিনটা থাকে সেটা থাকে হলো মেইনলি যে মেশিনটা থাকে সেটা হলো হাব অথবা সুইচ, যে কোনো একটা তুমি ব্যবহার করতে পারো। তাহলে এখানে যেহেতু আমাদের হাবের কথা বলছে, সুইচের কথা বলছে, তিনটার ভিতরেই, তাহলে আমাদের অ্যান্সার ঘোড়ার ঘ নাম্বার। তুমি তিনটাই দিতে পারো। 40 নম্বরে বলছে হলো টুইস্টেড পেয়ার কেবলের সাধারণ রং কোনটা, অর্থাৎ টুইস্টেড পেয়ার কেবলের কমন কালার কোনটা? এটা হলো ঘোড়ার ঘ নাম্বারটা, সাদা। অ্যান্সার হলো কি? সাদা। খুবই ইম্পর্টেন্ট, মাথায় রেখো। টুইস্টেড পেয়ার কেবলের কমন কালার কি? সেটা হলো ঘোড়ার ঘ, সাদা। এরপরে 41 নম্বরে বলছে হলো ওয়াইম্যাক্স কোন ধরনের নেটওয়ার্কে ব্যবহৃত হয়? ওয়াইম্যাক্স দিয়ে একটা বৃহৎ এলাকা অথবা একটা শহরকে একটা নেটওয়ার্কের আন্ডারে নিয়ে আসা হয়। তাহলে এই ধরনের যেই নেটওয়ার্কটা একটা শহর বা তোমার এলাকা ভিত্তিক, বড় ধরনের এলাকা ভিত্তিক নেটওয়ার্ক বা শহর ভিত্তিক নেটওয়ার্ককে আমরা বলি হলো ম্যান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সারটা হলো গরুর গ, ম্যান। তারপরে হলো 42 নম্বরে বলছে হলো কোন ডিভাইসের সাহায্যে প্রেরক কম্পিউটার থেকে সিগন্যাল প্রাপক কম্পিউটারে প্রেরণ করা হয়? এটা এখানে তোমার অ্যান্সার হলো খ, সুইচের মাধ্যমে। তাহলে 44-এর জন্য নিচের উদ্দীপকটা পড়তে হবে, সেটা হলো MTV এর টক শোতে বিশেষজ্ঞদের একজন ঢাকায় বাড়িধারায় বাসায় থেকে একজন চট্টগ্রামের
লালখান বাজার থেকে এবং অন্যজন যুক্ত রয়েছে হলো বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে। তাহলে 3 জন 3 জায়গা থেকে আছে। আলোচনায় ডক্টর আলী রিয়াজকে যুক্ত থাকার কথা থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণে তাকে সংযুক্ত করা যায়নি। একটা বিভিন্ন জায়গা থেকে সবাই একটা কমন প্ল্যাটফর্মে তোমার কি করতেছে, একটা আলোচনা সবাই আছে এবং একজন ব্যক্তি কি হতে পারেনি, যান্ত্রিক ত্রুটির কারণে উপস্থিত হতে পারেনি। এখন 43 নম্বরে তাহলে এটার অ্যান্সারটা কোশ্চেনটা কি আছে দেখো, যে উদ্দীপকে কোন ধরনের ট্রান্সমিশন মোড তৈরি করা হয়েছে। এটা হলো ট্রান্সমিশন মোড যেহেতু বলছে, এখানে দেখো যে একটা গ্রুপ ভিডিও কল বলো বা একটা গ্রুপ SMS বলো, এই টাইপের যে কাজগুলো আছে, যে যাদেরকে তোমার পছন্দ তাদেরকে নিয়ে তুমি একটা টকশো করো বা একটা গ্রুপ আলোচনা করো বা গ্রুপ কলের ব্যবস্থা করো, এই ধরনের মোডটাকে আমরা বলি হলো, কাস্ট মোডটাকে আমরা বলি হলো মাল্টিকাস্ট মোড। এটার অ্যান্সারটা হবে কি তোমার গরু ক মাল্টিকাস্ট। ঠিক আছে। 44 নম্বর বলছে এই ধরনের আলোচনার আয়োজন করতে হলে যে বিষয়টি নিশ্চিত করতে হবে সেটা হলো তোমার খ, সেটা হলো ইন্টারনেট ব্যবস্থা অবশ্যই সবার আগে নিশ্চিত করতে হবে। 45 নম্বর বলছে হলো কম্পিউটার এবং মাল্টিমিডিয়া প্রজেক্টরের মধ্যে ডেটা সঞ্চালন মোড কোনটি, সেটা হলো কি একবারে সাধারণ কথা ক নাম্বার অ্যান্সার সিমপ্লেক্স। তারপরে 46 নম্বরে বলছে হলো কোন মাধ্যমে একই সময়ে ডেটা দুই দিকে যেতে পারে, একবারে সহজ, সেটা হলো কি গ নাম্বার ফুল ডুপ্লেক্সে একই সাথে উভয় দিকে ডেটা যেতে পারে। এরপরে 47 নম্বরে বলছে হলো ব্রডকাস্ট মোডের উদাহরণ হলো মানে ক নাম্বারটা অ্যান্সার, সেটা হলো টিভি সম্প্রচার। তাহলে 47 নম্বরে বলছে কি দেখো, সেটা হলো ব্রডকাস্ট মোডের উদাহরণ হলো, তাহলে এটার অ্যান্সারটা একবারে সহজ ক নাম্বার, সেটা হলো টিভি সম্প্রচার। 48 নম্বরে বলছে হলো গ্রুপ SMS প্রদান হলো, একটু আগে বলছি যে এই গ্রুপ টাইপের কথা যদি থাকে তাহলে এটা কিসে যায়, এটা হলো মাল্টিকাস্টের দিকে যায় এবং এখানে খ নাম্বারটা অ্যান্সার, সেটা হলো মাল্টিকাস্ট। ঠিক আছে। এরপরে হলো 49 নাম্বার ব্লুটুথের মাধ্যমে কোন নেটওয়ার্ক তৈরি করা যায়। ব্লুটুথের মাধ্যমে আমরা একেবারে ক্ষুদ্র নেটওয়ার্ক তৈরি করতে পারি, যেটা শুধুমাত্র আমাদের নিজস্ব ব্যবহারের জন্য 1-2টা যন্ত্রের ভিতরে বা ICT প্রোডাক্টের ভিতরে আমরা কানেক্টিভিটি তৈরি করার মাধ্যমে আমরা নেটওয়ার্ক তৈরি করতে পারি এবং এই নেটওয়ার্কটাকে বলা হয় প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে। তাহলে ব্লুটুথের মাধ্যমে আমরা এখানে ঘ নাম্বারটা অ্যান্সার, সেটা হলো প্যান নেটওয়ার্ক তৈরি করতে পারি, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করতে পারি। এরপরে 50 নম্বরে বলছে নিচের কোনটি ওয়াইফাই স্ট্যান্ডার্ড। তাহলে একটু আগেই আমি তোমাকে বলছি যে ওয়াইফাইটা কোনটা, ওয়াইফাইটা হলো 802.11। 51 নম্বর নিচের চিত্রটি কোন মোডের, যেহেতু একটা থেকে সবার কাছে তথ্য যাচ্ছে তার মানে এটা হলো ব্রডকাস্ট, ক নাম্বারটা অ্যান্সার। তারপরে 52 নম্বর বলছে হলো GPRS এর পুনরূপ কি, এটা হলো ক নাম্বারটা অ্যান্সার, জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস। 53 নম্বর IP ডাটা নেটওয়ার্ক কোনটি, এটা হলো 4G, এটা অনেক ইম্পর্টেন্ট, মনে রাখো। 54 নম্বর মডেমের অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে পরিণত করার কাজকে কি বলে, এটা হলো খ নাম্বারটা অ্যান্সার, ডিমডিউলেশন। ঠিক আছে, ভালো করে বুঝো, মডেম যখন অ্যানালগ সংকেতকে ডিজিটাল করে ওইটাকে বলা হয় ডিমডিউলেশন, আর মডেম যখন ডিজিটাল সংকেতকে অ্যানালগ মানে সংকেতে রূপান্তর করে ওইটাকে বলা হয় মডিউলেশন। ঠিক আছে। তাহলে ভালো করে মনে রাখো, দুইটা কথা বলছি, ডিজিটালকে অ্যানালগ করলে মডিউলেশন আর অ্যানালগকে ডিজিটাল করলে ডিমডিউলেশন। ঠিক আছে। তাহলে এটা অ্যান্সারটা হলো খ নাম্বারটা। এরপরে 55 নম্বরে উপরে একটা ছবি দেওয়া আছে, এখানে বলছে উপরের চিত্রটিতে কয়টি ভিন্ন ভিন্ন নেটওয়ার্ক টপোলজি রয়েছে। তোমাদের বইয়ের মানে সকল বইয়ের সাপেক্ষে যদি বলি তাহলে এখানে 4টা ভিন্ন ভিন্ন কি আছে তোমার টপোলজি আছে। তুমি প্রথমটা বাস বলতে পারো, তারপর রিং আছে, তারপরে তোমার মেশ আছে, আর নিচের দিকে আবার ট্রি টপোলজি আছে তোমাদের বইয়ের সাপেক্ষে। ঠিক আছে, বারবার বলতেছি এটা তোমাদের বইয়ের সাপেক্ষে যদি বলো তাহলে 4টা, এবং এটার অ্যান্সারটা হলো 4টা, অর্থাৎ ঘ নাম্বারটা অ্যান্সার। এরপরে নিচের উদ্দীপকটি পড়ো এবং 56 এবং 57 নং প্রশ্নের উত্তর দাও। কুশিয়ারা কলেজে বিভিন্ন বিভাগে কম্পিউটারগুলো এমনভাবে যুক্ত রয়েছে যেন প্রথম হতে শেষ পর্যন্ত কম্পিউটারগুলো পরস্পর চক্র আকারে যুক্ত। ভালো করে ওয়ার্ডটা মনে রেখো, চক্র আকারে বলা হয়েছে। ঠিক আছে, বা চক্র আকার বা চক্র আকারে যুক্ত। এখন কিন্তু সময় বাঁচানোর জন্য ICT শিক্ষক নেটওয়ার্ক টপোলজির পরিবর্তন করলেন। এখন 56 নম্বরে বলছে কলেজটিতে কোন ধরনের টপোলজি ব্যবহৃত হয়েছে। এখানে একটা ছোট্ট মিস্টেক লিখতে ভুলে গেছি, এটা হবে টপোলজি ব্যবহৃত হয়েছে। ওকে, তো যেহেতু এখানে চক্র আকারের কথা বলছে তার মানে এখানে রিং টপোলজি আছে, খ নাম্বারটা অ্যান্সার। একটু মনে রেখো যে চক্র আকারে থাকলে এটা রিং টপোলজি। 17 নম্বরে বলছে হলো ICT বিভাগের শিক্ষক দ্রুত ডেটা আদান প্রদানের জন্য কোন ধরনের টপোলজি ব্যবহার করেছেন। তাহলে দ্রুত তথ্য সরাসরি লেনদেনের জন্য কোনো রকম ব্যাঘাত থাকবে না, একটা শক্তিশালী টপোলজির আমরা কথা জানি, সেটা হলো মেশ টপোলজি, যেখানে একবারে একটা কম্পিউটার থেকে একটা কম্পিউটারে সরাসরি তথ্য পাঠানো যায়, সেখানে কোনো প্রকার
কি হয় না, আমাদের তথ্যে তেমন কোনো ডিলে হয় না, ঠিক আছে। তো এটার অ্যান্সারটা হলো কি আমাদের ঘ নাম্বারটা, সেটা হলো মেশ টপোলজি। তারপরে 58 নম্বরে বলছে হলো ন্যারো ব্যান্ডের সর্বনিম্ন ডেটা স্পিড কত বিপিএস, সেটা হলো খ নাম্বার 45। 59 নম্বরে বলছে ব্রডব্যান্ডের ব্যান্ডউইথ কত। ব্রডব্যান্ডের ব্যান্ডউইথ সাধারণত তোমাদের বইতে বলে যেটা, সেটা হলো 1 MBPS থেকে তার অধিক, ঠিক আছে, অর্থাৎ ক নাম্বারটা অ্যান্সার। 60 নাম্বার যেখানে বলা হয়েছে যে ডেটা কমিউনিকেশন এর গতি কয় ভাগে ভাগ করা যায়, সেটা হলো 3 ভাগে ভাগ করা যায়। গতির কথা বলছে, ঠিক আছে, ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড, ওকে। তারপরে তোমার হলো 61 নম্বরে বলছে হলো নিচের কোনটিতে ন্যারো ব্যান্ড ব্যবহৃত হয়, সেটা হলো টেলিগ্রাফে, খ নম্বরটা অ্যান্সার। তারপরে হলো 62 নাম্বার টেলিফোনের জন্য ব্যবহৃত কেবল কোনটি, এটা হলো গ নাম্বার টুইস্টেড পেয়ার কেবল। একটু কষ্ট করে মনে রাখো যে টুইস্টেড পেয়ার কেবল দিয়ে যেমন ইন্টারনেটের লাইন দেয়, টুইস্টেড পেয়ার কেবলের একটা ক্যাটাগরি আছে যেটা দিয়ে টেলিফোনের লাইনও দেওয়া হয়ে থাকে। এরপরে হলো 63 নম্বরে বলছে অপটিক্যাল ফাইবারের সবচেয়ে ভিতরের অংশকে কি বলে, এটা হলো ঘ নম্বরটা অ্যান্সার, কোর বলে, ঠিক আছে। তারপরে হলো 64 নাম্বার হটস্পট কি, এটা হলো গ নম্বর অ্যান্সার, তারবিহীন ইন্টারনেট ব্যবস্থা। 65 নাম্বার একই ভবনের বিভিন্ন কক্ষে রক্ষিত কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক ব্যবস্থাকে কি বলে, এটা আমি তোমাদের একটু আগেও বুঝাইছি যে একই তোমার কি বলছে, একই ভবনের বিভিন্ন কক্ষে, একই ভবনের একটা ভবন, একটা বিল্ডিং এর বিভিন্ন কক্ষের ভিতরে অনেকগুলো কম্পিউটার আছে, এদেরকে সবাইকে মিলে একটা নেটওয়ার্ক ব্যবস্থা তুমি যদি তৈরি করো তাহলে ওইটা হলো ল্যান, ঠিক আছে, লোকাল এরিয়া নেটওয়ার্ক, এটা হলো খ নাম্বারটা অ্যান্সার। এরপরে হলো তোমার 66 নাম্বার বলছে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক ব্যবহৃত হয় কোন ক্ষেত্রে, এটা হলো খ নাম্বারটা অ্যান্সার, সেটা হলো ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্কে। 67 নাম্বার নিচের কোন ডিভাইসটি ডেটা ফিল্টারিং সম্ভব, সেটা হলো রাউটারে, এটা ঘ নাম্বারটা অ্যান্সার। একটু কষ্ট করে এটা মনে রাখতে হবে, এটাও অনেক ইম্পর্টেন্ট। এরপরে হলো 68 নাম্বার স্টার টপোলজিতে কোন ডিভাইসটি ব্যবহৃত হয়, সেটা হলো সবাই জানো ক নাম্বার হাব। তারপরে হলো 69 নাম্বার ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স এর মধ্যে পার্থক্য হচ্ছে, তো ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স এর মধ্যে মূল পার্থক্যগুলো কি, এক নম্বরে বলছে হলো কভারেজ এরিয়ার পার্থক্য, তারপরে 2 নম্বরে বলছে ট্রান্সমিশন মোডে, 3 নম্বরে বলছে ট্রান্সমিশন স্পিডে। তাহলে আমাদের ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স এর ভিতরে এই 3টা পার্থক্যই রয়েছে, তার মানে আমাদের অ্যান্সারটা হলো ঘ 1 2 3। 70 নম্বরে বলছে ক্লাউড কম্পিউটিং এর সুফল কোনটি, এটা হলো ক নাম্বারটা অ্যান্সার, সাশ্রয় এবং সহজলভ্য। 71 নম্বর অপটিক্যাল ফাইবার কেবল, ঠিক আছে, অপটিক্যাল ফাইবার কেবল এটার বৈশিষ্ট্যগুলো নিচে কোনটা কোনটা হতে পারে সেটা বলছে। 1 নম্বরে বলছে উচ্চ গতি সম্পন্ন, 2 নম্বরে বলছে দামে সস্তা, 3 নম্বরে বলছে বিদ্যুৎ চৌম্বক প্রবাহ মুক্ত, ঠিক আছে, যেটাকে আমরা বলি ইএমআই মুক্ত, ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফেস মুক্ত, ওকে। তাহলে সহজ কথা বলতে এখানে 1 এবং 3 নাম্বারটা অ্যান্সার হবে, 2 নাম্বারটা হবে না কারণ অপটিক্যাল ফাইবারের দামটা বেশি। তাহলে আমাদের এখানে 1 এবং 3 অর্থাৎ খ নাম্বারটা অ্যান্সার। 72 নম্বরে বলছে কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্য, ঠিক আছে, উদ্দেশ্য কি, হার্ডওয়্যার রিসোর্স শেয়ার করা, সফটওয়্যার শেয়ার করা, ইনফরমেশন শেয়ার করা, এখানে তিনটাই হলো কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্য, অর্থাৎ ঘ নাম্বারটা অ্যান্সার। উদ্দীপকটি পড়ে 73 এবং 74 নম্বর প্রশ্ন উত্তর দাও। কোন কোম্পানিতে 2 জন নিরাপত্তা কর্মকর্তা নিজেদের মধ্যে যোগাযোগ করেন কিন্তু একই সময় তারা কথা বলতে পারে না। এখন 73 নম্বর বলছে তারা কোন ধরনের মোড ব্যবহার করতেছে, ট্রান্সমিশন মোড ব্যবহার করতেছে, ঠিক আছে। তাহলে এটা কোন ধরনের, একই সাথে কথা বলতে পারতেছে না, ঠিক আছে, একজন বলে শেষ করলে তারপর আরেকজন বলে, তার মানে এটা হলো হাফ ডুপ্লেক্স, ওকে। তাহলে এটা হলো খ নাম্বারটা অ্যান্সার। 74 নম্বর বলছে একই সময়ে যোগাযোগ করার ক্ষেত্রে তাদের যে ডিভাইস প্রয়োজন, একই সাথে তারা কথা বলবে এবং দুজনের সাথে একই সাথে যোগাযোগ করতে পারে, তাহলে কোনটা দরকার, এটা হলো মোবাইল ফোনের মাধ্যমে সম্ভব হয়, তার মানে এখানে হলো নিচের আমাদের 1 নাম্বারটা মানে 1 নাম্বারটা অ্যান্সার, সেটা হলো ক, ঠিক আছে, নিচের কোনটি সঠিক, সেটা হলো ক 1। 75 নম্বরে বলছে অপটিক্যাল ফাইবার কেবলের সুবিধা হলো, তাহলে অপটিক্যাল ফাইবারে কি কি সুবিধা থাকতে পারে, দেখো এর মধ্যে দিয়ে দ্রুত গতিতে ডেটা স্থানান্তরিত হয়, এরপরে এটির রক্ষণাবেক্ষণ অনেক মানে সহজতর, এবং 3 নম্বরে বলছে হলো এটি বিদ্যুৎ চৌম্বকীয় প্রভাব মুক্ত। তো এটা রক্ষণাবেক্ষণ সহজ না, একটু কঠিন বা জটিল, এটার ইনস্টলেশন প্রক্রিয়া এবং রক্ষণাবেক্ষণ প্রক্রিয়া। তার মানে আমাদের এখানে অ্যান্সারটা হলো এটা থেকে দ্রুত ডেটা আদান প্রদান করা যায়, হ্যাঁ এটা অ্যান্সার হয়। এবং 3 নম্বরে বলছে হলো এটি বিদ্যুৎ চৌম্বকীয় প্রভাব মুক্ত অর্থাৎ ইএমআই মুক্ত, হ্যাঁ এটাও সঠিক, তার মানে 1 এবং 3 অ্যান্সার, অর্থাৎ আমাদের নিচের কোনটি সঠিক, খ নাম্বারটা সঠিক। 76 নম্বর বলছে হলো একটি দালানের উপর তলায় যন্ত্রপাতি সহ একটি অ্যান্টিনা আকাশমুখী করে রাখা হয়েছে, উক্ত আকাশমুখিতার ব্যবহার। তো এখানে এর ব্যবহারটাই যে জিনিসটা আকাশমুখী একটা অ্যান্টিনা যে রাখা হয়েছে এটা ব্যবহার কি কি, তো নিচে 3টা অপশন দেওয়া আছে, আগে পড়ে নিই আমরা। টেলিভিশনে সিগন্যাল পাঠানোর ক্ষেত্রে, 2 নম্বরে বলছে আবহাওয়ার সর্বশ্রেষ্ঠ অবস্থা পর্যবেক্ষণ, এবং 3 নম্বরে বলছে হলো আন্তঃমহাদেশীয় টেলিফোন কলের ক্ষেত্রে
এই তিনটা কাজই কিন্তু করা যায় এই ধরনের অ্যান্টেনা টাইপের জিনিস দিয়ে। তার মানে আমাদের অ্যান্সারটা হলো ঘ নাম্বার 1 2 3। 77 নম্বরে বলছে ভয়েস ব্যান্ডের সর্বোচ্চ গতি কত, এটা আমাদের মুখস্থ রাখতে হয়, সেটা হলো 9600 বিপিএস। পরে হলো উদ্দীপকটি পড়ো এবং 78 এবং 79 নাম্বার প্রশ্নের উত্তর দাও। এখানে কি বলছে দেখো, একটি অফিসে 2টি কক্ষ থেকে 2জন কম্পিউটার অপারেটর একটি প্রিন্টার থেকে প্রিন্ট দিতে পারেন। 2জন 2 রুমে আছে কিন্তু একটা প্রিন্টার থেকে কি করতে পারে, প্রিন্ট দিতে পারে। অফিসের পরিচালক কম্পিউটার ব্যবহার করে বিশেষ ব্যবস্থায় তার ছেলের সাথে প্রবাসী মেয়ের কথা বলিয়ে দেন। তাহলে আরেক জায়গার কথা বলছে যেখানে একজন একটা বিশেষ ব্যবস্থার মাধ্যমে এক জায়গায় বসে তার ছেলের সাথে তার প্রবাসী মেয়ের কি করছে, কথা বলা দিচ্ছে। তাহলে এখন প্রথমটায় বলছে কি উদ্দীপকে প্রিন্টিং এর ক্ষেত্রে নেটওয়ার্কের ধরন হলো। তাহলে আমরা একটু আগে দেখছি যে বিভিন্ন মানে একই তালায় একই ভবনের ভিতরে বিভিন্ন ঘরের ভিতরে কম্পিউটারগুলোকে একসাথে করার জন্য আমরা যেটা ব্যবহার করি, যে ধরনের নেটওয়ার্ক সার্ভিসটা নেই, সেটা হলো ল্যান। তাহলে এটা অ্যান্সারটা হলো ল্যান, অর্থাৎ খ নম্বরটা অ্যান্সার। আর আচ্ছা, এরপরে 79 নম্বরে বলছে হলো উদ্দীপকের ব্যবস্থায় সম্ভব। তো উদ্দীপকের ব্যবস্থায় কি সম্ভব সেটা বলছে। তো উদ্দীপকের যে ব্যবস্থাটা ছিল সেটা হলো এক স্থানে বসে তার প্রবাসী মেয়ের সাথে কি করছে, তার ছেলে কথা বলা যেতেছে দূরবর্তী স্থানে। তাহলে এখান থেকে আরো কি কি সম্ভব, স্বল্প প্রযুক্তিতে অধিক সেবা পাওয়া সম্ভব, হ্যাঁ এটা পাওয়া সম্ভব। স্বল্প পরিসরে সীমাবদ্ধ কার্যক্রম, অর্থাৎ অল্প পরিসরে একটা নির্দিষ্ট কার্যক্রম করা সম্ভব বা কিছু নির্দিষ্ট কার্যক্রম করা সম্ভব, হ্যাঁ এই ধরনের টেলিকনফারেন্সিং বা দূরবর্তী স্থানে কথা বলার যে বিষয়টা আছে ওটা দিয়ে আমরা নির্দিষ্ট কিছু কার্যক্রম করতে পারি। এরপরে হলো 3 নম্বরে বলছে সহজ যোগাযোগ, হ্যাঁ সহজ যোগাযোগ হয়, তার মানে এটা অ্যান্সারটা তুমি 1 2 3 দিতে পারো, অর্থাৎ ঘ নম্বরটা দিতে পারো। উদ্দীপকটি পড়ো, 80 এবং 81 নম্বর প্রশ্নের উত্তর দাও। এখানে বলছে মিস্টার বিশ্বজিৎ তার অফিসে 10টি কম্পিউটার এমনভাবে যুক্ত করে নেটওয়ার্ক তৈরি করলেন যাতে প্রথম ও শেষ কম্পিউটার পরস্পরের সাথে যুক্ত থাকে। একদিন কম্পিউটার নষ্ট হওয়ায় নেটওয়ার্কটি বন্ধ হয়ে যায়, তিনি নেটওয়ার্কটির কাঠামো পরিবর্তনের সিদ্ধান্ত নিলেন। তাহলে প্রথম কম্পিউটারের সাথে যদি শেষ কম্পিউটার যুক্ত থাকে, এরকম যদি কোনো নেটওয়ার্ক হয় তাহলে ভালো করে বুঝো। মনে করো অনেকগুলো কম্পিউটার আছে, ঠিক আছে, টপোলজি ক্লাসটা পড়ো সবাই যে এইভাবেই থাকবে তা না, এইভাবে যাইতে যাইতে মনে করো আমাদের কি হয়েছে, এই যে শেষ কম্পিউটার আর প্রথম কম্পিউটার কি আছে, যুক্ত আছে যে কোনো জায়গায়। মনে করো এটা শেষ এটা প্রথম, তাহলে প্রথম এবং শেষ যুক্ত আছে। এরকম যদি আমাদের নেটওয়ার্কটা হয় তার মানে এটা আসলে হলো রিং নেটওয়ার্ক, ঠিক আছে, বা আমাদের রিং টপোলজি। ওকে, তাহলে আমাদের প্রথমের সাথে শেষ, এখানে যে প্রথম যে কেউ হইতে পারে, মনে করো এটা প্রথম 2 3 4 5 6, তাহলে প্রথমের সাথে শেষটা কানেক্ট হয়েছে এইখানে, তার মানে এটা হলো একটা রিং টপোলজি। তাহলে সহজ কথায় কি, প্রথম এবং শেষের কানেকশন মানেই হলো আমাদের সাধারণত রিং টপোলজির কথা এখানে বলছে। হ্যাঁ, তারপরে হলো বলছে 81 নম্বরে বিশ্বজিৎ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সম্ভাব্য সমাধান হলো। সে কি করছে, যে তার একদিন কম্পিউটার নষ্ট হয়, তোমার একটা কম্পিউটার নষ্ট হয় কি হয়েছে, তোমার নেটওয়ার্কটা বন্ধ হয়ে গেছে বা টপোলজিটা বন্ধ হয়ে গেছে, বাট সে এটা কাঠামো পরিবর্তনের চিন্তা ভাবনা করলো। তাহলে সে এখন যে সিদ্ধান্তটা নিয়েছে এটা বাস্তবায়নের জন্য কি কি করা যেতে পারে। এখানে বলছে কম্পিউটার পরিবর্তন করা। আমরা কেন কম্পিউটার পরিবর্তন করব, কারণ কম্পিউটারের ভিতরে তো নেটওয়ার্ক করবো, তাহলে তো কম্পিউটার পরিবর্তন করার দরকার নাই, ঠিক আছে। তাহলে প্রথমটা না। এরপরে 2 নম্বরে বলছে হলো হাব সুইচ স্থাপন করা। হ্যাঁ, আমরা হাব আর সুইচ স্থাপন করে যে কম্পিউটারগুলো আছে এটা নেটওয়ার্ক বা টপোলজিকে অন্যটা করে দিতে পারি। সেটা হলো কি, সেটা হলো স্টার টপোলজি করে দিতে পারি। স্টার টপোলজিতে সুবিধা কি, সেটা হলো একটা কম্পিউটার নষ্ট হলেও আমাদের কিন্তু টপোলজিটা চলমান অবস্থায় থাকে, যতক্ষণ না পর্যন্ত কেন্দ্রীয় হাব অথবা সুইচটা নষ্ট হয় ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু কোনো সমস্যা হয় না, আমরা এই সুবিধাটা নিতে পারি। এরপর 3 নম্বরে বলছে হলো একটি মূল লাইন স্থাপন করা। একটা মূল লাইন স্থাপন করে আমরা এটার বাস টপোলজিতে রূপান্তর করে দিতে পারি। ওইখানেও কিন্তু আমরা সাধারণত দেখা যায় যে টপোলজিটা চলমান অবস্থায় থাকে, একটা কম্পিউটারের সমস্যা হলে তেমন কোনো সমস্যা দেখা দেয় না, ঠিক আছে। তাহলে 2 এবং 3 এখানে অ্যান্সার তুমি দিতে পারো, অর্থাৎ গরুর গ নাম্বারটা অ্যান্সার। এরপরে 82 নম্বরে হলো অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের প্রতিবার কতটি করে ক্যারেক্টার ট্রান্সমিট হয়। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে সেটা হলো একটি করে ক্যারেক্টার, ঠিক আছে, তার মানে হলো 8টা করে বিট। 83 নম্বরে বলছে যে IEEE এর পুনরূপ কি, এটা গরু ক নম্বরটা অ্যান্সার, ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স। হ্যাঁ, আর এরপরে বলছে 84 নম্বরে বলছে যে কোনো ডেটা ট্রান্সমিশন প্রতিবার একটি করে ব্লক বা ফ্রেম ক্লকের সাথে সমন্বয় করে সমান বিরতি নিয়ে ডেটা প্রেরণ করে। ভালো করে বুঝো, যদি সমান বিরতি নিয়ে তথ্য প্রেরণ করতেছে এরকম কথা থাকে, অথবা বড় ধরনের ব্লক বা ফ্রেম টাইপের তথ্য প্রেরণ করতেছে, বা বড় একটা প্যাকেট টাইপের তথ্য প্রেরণ করতেছে সমান বিরতিতে সমান সময়, এরকম যদি শব্দগুলো উল্লেখ থাকে তার মানে এটা হলো সিনক্রোনাস, অর্থাৎ ঘোড়ার ঘ নাম্বারটা অ্যান্সার, ঠিক আছে। একসাথে আমি অনেকগুলো করে টাইপ তোমাকে বলে দিচ্ছি যাতে তুমি মনে রাখতে পারো।
85 নম্বরে বলছে হলো বেশি ব্যান্ডউইথের ডাটা দূরবর্তী স্থানে পাঠানোর জন্য কোনটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়? এটা হলো সিনক্রোনাস, দূরবর্তী স্থানে বেশি পরিমাণ তথ্য পাঠানোর যে প্রক্রিয়া। এরপরে 86 নম্বরে বলছে কোন ডিভাইসে হাফ ডুপ্লেক্স মোডে ডেটা আদান প্রদান করা হয়? সেটা হলো হাফ ডুপ্লেক্স মোড, খুব সহজেই তোমরা জানো, সেটা হলো ওয়াকি টকি, গরু গণবাট অ্যান্সার। 87 নম্বরে বলছে মোবাইল ফোন কোন ধরনের ডেটা ট্রান্সমিশন মোডের উদাহরণ? মোবাইল ফোন হলো ফুল ডুপ্লেক্স, কারণ একই সাথে দুই দিকে কথা বলা যায়, মানে একই সাথে উভয়মুখী তথ্য এখানে লেনদেন হয়, তার মানে এটা ঘ নম্বর অ্যান্সার, ফুল ডুপ্লেক্স। 88 নম্বরে বলছে হলো নিচের কোনটি সিমপ্লেক্স মোড এর উদাহরণ? এখানে হলো ক নম্বর অ্যান্সার, জয়স্টিক। 89 নম্বরে বলছে হলো টুইস্টেড পেয়ার কেবলে কত জোড়া তার থাকে? এটা হলো ঘ নাম্বারটা অ্যান্সার, 4 জোড়া। টুইস্টেড পেয়ার কেবলের ভিতরে 4 জোড়া তার থাকে। এরপরে হলো 90 নম্বরে বলছে টুইস্টেড পেয়ার কেবল কয় ধরনের হয়? টুইস্টেড পেয়ার কেবল 2 ধরনের হয়। প্রথমটাকে বলে হলো ইউটিপি এবং পরেরটা হলো এসটিপি। ইউটিপি মানে হলো আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল, আর এসটিপি মানে হলো শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল, তার মানে এটার অ্যান্সারটা হলো ক। ঠিক আছে, তোমরা যদি এই ভিডিওটা লাইক কমেন্ট ঠিক মতো করো এবং আমার অন্যান্য ভিডিওগুলোতেও লাইক কমেন্ট ঠিক মতো করো, তাহলে ইনশাল্লাহ আমি কেবল নিয়েও ক্লাস দিব। ঠিক আছে, কিন্তু লাইক কমেন্টটা ঠিক মতো করতে হবে। তোমরা খালি ক্লাস দেখে চলে যাও, কোনো লাইক করার কথা থাকে না, তোমার কমেন্ট করারও কোনো হুঁশ থাকে না। ঠিক আছে, একটু কষ্ট করে এই কাজটা করতে হবে। এরপরে 91 নম্বরে বলছে হলো দূরত্ব বাড়তে থাকলে ডেটা ট্রান্সফার রেট টুইস্টেড পেয়ার কেবলের ক্ষেত্রে কেমন হয়? টুইস্টেড পেয়ার কেবলের ক্ষেত্রে দূরত্ব যত বাড়বে ডেটা ট্রান্সফার রেট তত কমে। ঠিক আছে, তার মানে ক নম্বরটা অ্যান্সার। এরপর 92 নম্বরে আছে হলো থিন নেট এর অন্য নাম কি? থিন নেট কোয়েক্সিয়াল কেবলের দুইটা টাইপের ভিতরে একটা থিন নেট আর একটা হলো থিক নেট। ঠিক আছে, তো তোমরা যখন আমি তার নিয়ে যখন ক্লাস নেবো এগুলো সম্পর্কে আরো বিস্তারিত তোমরা ইনশাল্লাহ জানতে পারবা, যখন তার ক্লাসটা তোমরা পাবা ইনশাল্লাহ। যদি তোমরা ঠিকমতো লাইক কমেন্ট করো তোমরা পেয়ে যাবে খুব শীঘ্রই। তো এখানে দেখো যে থিন নেটের অপর নামটা কি? এটা হলো 10^2। আমাদের আরেকটা টাইপ আছে কোয়েক্সিয়াল কেবলের, সেটা হলো থিক নেট অর্থাৎ মোটা তার। থিন নেট মানে চিকন তার, আর একটা হলো থিক নেট, সেটা হলো মোটা তার। থিক নেটেরও আরেকটা নাম আছে, সেখানে ওটাকে বলে 10^5। ঠিক আছে, তাহলে একটু মনে রাখো থিন নেটের অন্য নাম কি? 10^2, আর থিক নেটের অন্য নাম কি? 10^5। আমি একই সাথে কিন্তু অনেকগুলো করে এমসিকিউ তোমাদের বলার চেষ্টা করছি। এরপরে তোমার তাহলে এটা গেল 92 নাম্বার, তাহলে খ নাম্বারটা এটার অ্যান্সার গেল। এরপরে 93 নাম্বারে বলছে হলো ইউটিপি এর পূর্ণরূপ কি? একটু আগে বলছি আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। ঠিক আছে, বা আনশিল্ডেড টুইস্টেড পেয়ার, ইউটিপি এর পূর্ণরূপ। এরপর এটা হলো তাহলে কোনটা অ্যান্সার? ক নাম্বারটা অ্যান্সার গেল। এরপর 94 নম্বরে বলছে এলইডি এর পূর্ণরূপ কি? এটা হলো খ নাম্বারটা অ্যান্সার, সেটা হলো লাইট ইমিটিং ডায়োড। তারপরে 95 নাম্বার, এখানে বলছে কোনটি বিদ্যুৎ চুম্বকীয় প্রভাব হতে মুক্ত? বিদ্যুৎ চুম্বকীয় প্রভাব হতে মুক্ত, ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফেস থেকে মুক্ত, তারপরে হলো তোমার যদি বলে চুম্বক ক্রিয়া থেকে মুক্ত, তারপর যদি বলে ইএমআই থেকে মুক্ত, এরকম তার কোনটা? এই যে এতক্ষণ ধরে বললাম আমি। ঠিক আছে, কি কি বলছে আমি ভালো করে খেয়াল করো তুমি, যে বিদ্যুৎ চুম্বকীয় প্রভাব থেকে মুক্ত, তারপরে ইএমআই থেকে মুক্ত মানে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফেস থেকে মুক্ত, বা তোমাকে যদি বলে বিদ্যুৎ ক্রিয়া থেকে মুক্ত, এরকম তার কোনটা? তাহলে তুমি বলবা যে এটা হলো অপটিক্যাল কেবল। ঠিক আছে, একবারে ডাইরেক্ট আমি একসাথে অনেকগুলো বলে দিলাম। তাহলে এটা অ্যান্সারটা কি? ঘ নাম্বারটা অ্যান্সার। তারপরে তোমার 96 বলছে কি নিচের কোন কেবলে ডেটা ট্রান্সফার হার সর্বোচ্চ? সব থেকে বেশি তথ্য খুব অল্প সময় পাঠানো যায় যে কেবলের মাধ্যমে, সেটা হলো আমাদের অপটিক্যাল ফাইবার। তার মানে এটা অ্যান্সারটাও হলো ঘ নাম্বারটা, সেটা হলো অপটিক্যাল ফাইবার। এরপর 97 নম্বরে বলছে 3 কিলো হার্জ থেকে 300 গিগা হার্জ এর মধ্যে সীমিত ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামকে কি বলে? সেটাকে বলে হলো ঘ রেডিও ওয়েভ। আমাদের রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ এবং ইনফ্রারেড নামের একটা টপিক আছে, ওইখানে কিন্তু প্রত্যেকটা রেঞ্জ দেওয়া আছে, যার ভিতরে রেডিও ওয়েভটা একটু বেশি আছে বলে আমি তোমাকে এটা এখানে দিয়েছি। এরপরে 98 নম্বরে বলছে হলো আইওটি এর পূর্ণরূপ কি? এটা হলো গ নাম্বারটা অ্যান্সার, সেটা হলো ইন্টারনেট অফ থিংস। এরপর 99 নম্বরে বলছে হলো জিএসএম এর পূর্ণরূপ কি? জিএসএম এর পূর্ণরূপটা হলো খ নাম্বারটা অ্যান্সার, গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশনস। তো এই যে তোমার ফুল মিনিংটা, এটা একটু ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা অনেকবার আসে, তো একটু কষ্ট করে মনে রাখো। 100 নম্বরে বলছে হলো এলটিই কোন জেনারেশনের অন্তর্গত? এখন এখানে মোবাইল প্রজন্মের কথা বলছে, এখানে এলটিইটা আমাদের হলো চতুর্থ প্রজন্মের মোবাইলের অন্তর্গত। ঠিক আছে, তাহলে এখানে ঘ নাম্বারটা অ্যান্সার, সেটা হলো 4G। ঠিক আছে, তো এই ছিল আমাদের সুপার 100 এমসিকিউ।
তাহলে এই ছিল আজকের ক্লাসে। আমি তোমাকে আবার মনে করিয়ে দিতে চাই যে এই ক্লাসটা তোমাদের জন্য একটা সহায়ক ক্লাস হিসেবে আমি তৈরি করেছি, অর্থাৎ অল্প সময়ে তুমি অধ্যায় 2 এর একটা বিরাট ধারণা পাওয়ার জন্য বা এমসিকিউগুলো, গুরুত্বপূর্ণ এমসিকিউগুলোর একটা ভালো প্র্যাকটিস করার জন্য কিন্তু তোমার জন্য এই ক্লাসটা। এরপরেও বলতেছি যে তোমরা যদি পরিপূর্ণ একটা ভালো প্রিপারেশন নিতে চাও, এই ক্লাসের পাশাপাশি তোমাদের অবশ্যই কোনো একটা ভালো রাইটারের বই এবং সেখান থেকে এমসিকিউগুলো ফলো করতে হবে বা সলভ করতে হবে, এবং তার সাথে তুমি যদি কোনো গাইড থেকে ওইখানের এমসিকিউগুলো সলভ করতে পারো, প্র্যাকটিস করতে পারো, তাহলে তোমার জন্য সেটা আরও বেশি উপকারী হয়ে উঠবে। তোমাদের যদি কোনো গুরুত্বপূর্ণ টপিকের ক্লাসের দরকার পড়ে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আমি সবসময় চেষ্টা করি তোমাদের কমেন্টগুলো পড়ার জন্য, এবং ইনশাআল্লাহ আমি চেষ্টা করব কমেন্টগুলো পড়ে সেখান থেকে সবথেকে গুরুত্বপূর্ণ ক্লাসগুলো বাছাই করে তোমাদের সামনে ক্লাস দেওয়ার জন্য। তাহলে আজকের মতো এই পর্যন্তই। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। জীবনকে গুছানোর জন্য অবশ্যই নামাজ পড়বে, নিজের পরিবারের জন্য, নিজের জন্য এবং আমার জন্য দোয়া করবে। তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।